যাক, বাংলাদেশ সুপার ফোরে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল লিটন দাসের দল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম এবং সেইখানে বাংলাদেশকে এই সুপার ফোর পজিশনটা কিন্তু দিয়েছিলাম, মানে টপ ফোরের মধ্যে রেখেছিলাম। তখন আমি বলবো না, কেউ কেউ বলবো যে তারা ভেবেছিলেন যে এইটা আবেগের জায়গা থেকে করেছে কিনা, বাংলাদেশকে সুপার ফোরে না দেখলে কিভাবে হয়, এই গ্রুপটা থেকে বাংলাদেশ সুপার ফোরে কোনোভাবেই যাবে না। কিন্তু যেহেতু আমাদের দেশ, সেই কারণে সুপার ফোরে রেখে দেওয়া হয়েছিল বাংলাদেশকে। ব্যাপারটা সেরকম নয়, বাংলাদেশ সেটা প্রমাণ করেছে। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ জায়গা করে নিয়েছে নিজেদের যোগ্যতায়, অন্য কারো দয়া দাক্ষিণ্য করুণায় নয়। শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচ ছিল, সেই কারণে ওই ম্যাচের রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করছিল। সো বাংলাদেশের ম্যাচটা যদি গ্রুপের শেষ ম্যাচ থাকতো, তখনও গ্রুপের পজিশনটা নির্ভর করতো ওই লাস্ট ম্যাচের উপরে। এটা অ্যাবসলিউটলি হচ্ছে গিয়ে ফিক্সচারের কারণে এইখানটাতে বাংলাদেশকে কেউ দয়া করেনি। বাংলাদেশ ডিজার্ভিং টিম হিসাবেই সুপার ফোরে কোয়ালিফাই করেছে। এটা আমি আর একটা ভিডিও করেছি, সেই আলোচনাটা এখানে নাইবা করি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিং নিয়ে আলোচনাটা করছি এবং এখন যেহেতু সুপার ফোরের 4টা দল নির্ধারিত হয়ে গেছে, এশিয়া কাপের আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করব। এটা তো আপনারা এক্সপেক্টেড, আপনারা জানেন, আপনারা অনেকে সেই দাবি আসলে করেছেন। সেই ফেভারিট র্যাঙ্কিংটা এইখানটাতে করছি। যদিও এশিয়া কাপের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়নি, আমি যখন এই র্যাঙ্কিংটা করছি আজকে শুক্রবার দিন, ভারত এবং ওমান সেই ম্যাচটা কিন্তু এখনো হয়নি। কিন্তু যেহেতু কালকে থেকেই আবার সুপার ফোর পর্বটা শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে, মাঝখানে যেহেতু সময় নেই এবং ভারত ওমান এই ম্যাচের রেজাল্টের উপরে আমার সুপার ফোর র্যাঙ্কিং এর কোনো কিছুর ওলট পালট হবে না। ইভেন যদি ইন্ডিয়া এই ম্যাচটাতে হেরেও যায়, হিউজ একটা আপসেটের শিকারও হয়। তাহলে চলুন, সুপার ফোর শুরু হওয়ার আগে এশিয়া কাপে ফেভারিট র্যাঙ্কিং এ নট আউট নোমানের 1, 2, 3, 4 নম্বরে কোন দলকে কোন জায়গাটাতে আমরা দেখছি। নাম্বার 4 আমার কাছে অনেকেই মানবেন না, পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিং এ পাকিস্তানকে আমি 2 নম্বরে রেখেছিলাম। আমি ভেবেছিলাম আয়োজকদের মতো করে, যে তারা যেমন চেয়েছিল যে 3টা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক, এশিয়া কাপের প্রথম ফাইনাল হোক ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু গ্রুপ পর্বের যে ঘটনা প্রবাহ, তাতে আমার মনে হচ্ছে না যে পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে। ইভেন বাংলাদেশের চেয়ে আমি তাদেরকে পিছিয়ে রাখছি। এই যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাকিস্তান 3টা ম্যাচের মধ্যে সেটা তারা হচ্ছে গিয়ে মানে একটা ম্যাচ তারা ভারতের কাছে হেরেছে, বাকি 2টা ম্যাচ প্রত্যাশিত ভাবেই জিতেছে। ওমানের বিপক্ষে জিতেছে, ইউএর বিপক্ষে জিতেছে, কিন্তু ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে ওই হ্যান্ডশেক গেট, হাত মেলানো নিয়ে যে কেলেঙ্কারি ঘটে গেছে এবং সেইটার প্রভাবটা এত ব্যাপ্তি পেয়ে যাচ্ছে যে পাকিস্তানের ঠিক মাঠের ক্রিকেটে ফোকাসটা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ইনফ্যাক্ট তার পরের ম্যাচটা ইউএর বিপক্ষে তো তারা এক ধরনের বয়কট করা, টুর্নামেন্ট বর্জন করার মতো অবস্থাতে চলে গিয়েছিল। ফাইনালি গিয়ে 1 ঘন্টা দেরি করে ওই ম্যাচটা শুরু হয়েছে। সেইটা এশিয়া কাপ বলেই, সেইটা এসিসি বলে, আইসিসি বলে, সেইটা ক্রিকেট বলে আসলে সম্ভব। ফুটবল ওয়ার্ল্ড কাপে কোনো দল যদি এরকম দাবি দেওয়া করতো, সেই দলকে, মানে প্রতিপক্ষ দলকে অবশ্যই ওই সময় হচ্ছে গিয়ে বিজয়ী হিসেবে ঘোষণা করে দেওয়া। তো সেটা যাই হোক, কিন্তু মাঠের ক্রিকেটটা, ওই যে মাঠের বাইরের এই ঘটনা প্রবাহ, হ্যান্ডশেক করা না করা নিয়ে এই পাকিস্তান টিমের ফোকাসটা ঠিক রায়। আর মাঠের ক্রিকেটটাও যে তারা খুব ভালো খেলতে পারছে তা না, ভারতের কাছে তারা বিধ্বস্ত হয়েছে। শুধুমাত্র আমি সেই কারণে বলছি না, লাস্ট ম্যাচটা ইউএর কাছে তো তারা হেরে যেতে বসেছিল। শেষ 7 ওভারে ইউএর 7 উইকেট হাতে নিয়ে 67 রান প্রয়োজন ছিল, তাহলে তো এসে সুপার ফোরেই পাকিস্তান উঠতে পারত না। ফলে পাকিস্তানের এই ব্যাটিং বলেন, সেইখানটাতে সাইম আউট, তাদের প্রবাবলি বেস্ট ব্যাটসম্যান, কিন্তু টুর্নামেন্ট এখন পর্যন্ত তিনি রানের খাতাই খুলতে পারেন নাই। তাদের বোলিং অ্যাটাকটাও যে খুব ভালো হচ্ছে তা বিষয়টা তা না। ইনফ্যাক্ট তাদের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন শাহিন শাহ আফ্রিদি লোয়ার অর্ডারে নেমে। সো পাকিস্তানকে আমি এই সুপার ফোরের আগের ফেভারিট র্যাঙ্কিং এ 4 নম্বরের উপরে রাখতে পারছি না। 3 নম্বর বাংলাদেশ। আমি সিরিয়াসলি মনে করি যে পাকিস্তানের চেয়ে বেটার শেপে থেকে বাংলাদেশ এশিয়া কাপের এই সুপার ফোর পর্বটা শুরু করছে এবং শিরোপা জয়ের সম্ভাবনা, ট্রফি উঁচিয়ে ধরার সম্ভাবনা পাকিস্তান ক্যাপ্টেন সালমান আগার যতটা রয়েছে, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাসের সম্ভাবনা তার চেয়ে আসলে বেশি। ভাই, বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের যোগ্যতা উঠানে এই আলোচনাটা যারা করেন, তারা আসলে একটা হাস্যকর কথা বলেন। 3টা ম্যাচ প্রত্যেকটা দলই খেলেছে এই গ্রুপের, নিজ গ্রুপের কথা বলছি, এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছে। বাংলাদেশ এইখানটাতে হচ্ছে গিয়ে ওই আফগানিস্তানের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, আফগানিস্তান 1টা ম্যাচ জিতেছে, মুখোমুখি লড়াইটাতেও বাংলাদেশ জিতেছে। তো বাংলাদেশ কেন ডিজার্ভিং না সুপার ফোরে যাওয়ার জন্য? এই যে লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার যে ইকুয়েশনটা সামনে দাঁড়িয়ে গিয়েছিল যে 101 করলেই তারা সুপার ফোরে যাবে, সো সেইখান থেকেও তারা ম্যাচ জিতে গেছে। শ্রীলঙ্কা ম্যাচ জিতে চেষ্টা করবে না, এইখানটাতে হচ্ছে গিয়ে তাতে বাংলাদেশের অযোগ্যতা কোত্থেকে হলো? আমার কাছে এটা খুবই আসলে লেম একটা কথা শোনায়, খুবই আসলে
আসলে হাস্যকর শোনায়। বাংলাদেশ যোগ্য দল হিসেবে সুপার ফোরে উঠেছে এশিয়া কাপের, যোগ্য দল হিসেবে এখন ফাইনালে আমরা চতুর্থবারের মতো উঠতে পারবো কিনা সেটা হচ্ছে গিয়ে প্রশ্নের বিষয়। আমাদের এই টিমটা যে 3টা ম্যাচে খুব ভালো পারফর্ম করেছেন সেটা নয়, স্পেশালি হচ্ছে গিয়ে কনসার্ন কিন্তু আমাদের ব্যাটিংটা নিয়ে থেকেই যাচ্ছে। ওপেনিং এ গত ম্যাচে আমাদের ভালো হলেও এই জায়গাটা আমাদের নড়বড়ে রয়েছে। আমাদের টিমটা বরং আমি মনে করি যে লিটন দাসের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে যায়। লোয়ার অর্ডারের ওই জায়গাগুলোতেও আমরা দেখেছি যে লাস্ট ম্যাচটা স্পেশালি জাকের আলী অনেক কিভাবে স্ট্রাগল করেছেন। আমাদের বোলিং এর ওই জায়গাটাতেও যে আমরা খুব ভালো করেছি তা না, তবে শেষ ম্যাচটাতে রিশাদ আর নাসুম যে ফ্যান্টাস্টিক এফোর্ট দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে, তাতে করে কিন্তু আমাদের সেই আশার জায়গাটা অনেক বেশি বাড়ছে। আমি মনে করি যে বাংলাদেশের এই টিম এখনো তাদের পিকে আসেনি। এশিয়া কাপের গ্রুপ পর্বে 3টা ম্যাচে একেবারে 100% আমরা খেলতে পারিনি। যদি সেইটা আমরা সুপার 4 পর্বে খেলতে পারি, বাংলাদেশের এই টিমের পক্ষে আসলে ফাইনালে যাওয়াটাও সম্ভব, অবশ্যই সম্ভব। আমি তারপরও সুপার 4 শুরু হওয়ার আগে বাংলাদেশকে ফেভারিট র্যাঙ্কিং এ 3 নম্বরে রাখছি। 2 নম্বরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টাই জিতেছে, তাদেরকে আসলে 2 নম্বরে না রাখার কারণ নেই, না রাখার উপায় নেই। যদিও আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম সেইখানে শ্রীলঙ্কাকে আমি টপ 4-এ রাখিনি, তাদেরকে আমি 5 নম্বরে রেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং আফগানিস্তান যাবে, তবে শ্রীলঙ্কা দারুণ ক্রিকেট খেলেই কিন্তু সুপার 4-এ তারা জায়গা করে নিয়েছে। খুব যে তাদের এই জায়গাটাতে স্পেশালি শেষ ম্যাচের তাদের পারফরমেন্সটা ছিল আফগানিস্তান বিপক্ষে খুবই ইমপ্রেসিভ, সেটা বাংলাদেশকে ফেভার করেছে বলেই শুধু নয়, আফগানিস্তানের এই বোলিং অ্যাটাকের বিপক্ষে 170 চেস করে জেতাটা এটা চারটিখানি ব্যাপার নয়, এবং আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা সেই জয়টা পেয়েছে। খুবই প্রফেশনাল ক্রিকেট খেলেই তারা সেই জয়টা আসলে তুলে নিয়েছে। এই দলটার হচ্ছে গিয়ে আপনি যদি বলেন যে আগের ম্যাচটাতেই তারা আবার হংকং এর বিপক্ষে 149 চেস করতে গিয়েই কিন্তু একটা নড়বড়ে অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু আবার বাংলাদেশের বিপক্ষে 140 তারা চেস করেছে খুবই সহজে, খুবই স্বচ্ছন্দে। ফলে দলটা যে খুব যে একেবারে মানে 3টা ম্যাচ জিতেছে বটে, তবে একই ধারাবাহিকতা রেখে জিতেছে সে তেমনটা হয়তো বা বলা যায় না। হংকং এর বিপক্ষে সেই ম্যাচটাই আসলে শ্রীলঙ্কার ভালনারেবিলিটিটা বসলে একটু বুঝিয়ে দেয়। সো আমার কাছে তারপরও মনে হয় আমি আসলে শ্রীলঙ্কাকে র্যাঙ্কিং এ 3 নম্বরেই রাখতাম, বাংলাদেশকে 2 নম্বরে রাখতাম। এখন এটা আবার করলে অনেকেই বলবেন যে না, এটা আবার বেশি আবেগ হয়ে যায়, বাংলাদেশকে নিয়ে নিজেদের দেশ বলে এটা করেছে, সেই কারণে আমি রাখছি না, শ্রীলঙ্কাকেই এই সুপার 4 শুরু হওয়ার আগের র্যাঙ্কিং এ 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে ভারত। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের ওই র্যাঙ্কিংটা তো 1 নম্বরে ভারত ছিল, এখনো সেই 1 নম্বরে ভারতই আছে। আমি যখন এই ভিডিওটা করছি তখন ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটা এখনো শুরুই হয়নি। এই ম্যাচটাতে অঘটনের শিকার হয়ে যেটা বললাম ভারত হেরেও যেতে পারে, তারপরেও ভাই আমার এই র্যাঙ্কিং এ এশিয়া কাপের শিরোপা জয়ের জন্য ফেভারিট র্যাঙ্কিং এ ভারত 1 নম্বরেই আসলে থাকবে নিঃসন্দেহে। কি অসাধারণ দল তাদের। প্রথম 2টা ম্যাচ যে দেখেছি সেইখানটাতে আপনি না কয় প্রথম ম্যাচটাতে বাদই দিলেন ওই জায়গাটাতে ইউএইর বিপক্ষে, কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তারা যেই প্রফেশনাল পারফরমেন্স দেখিয়েছে, যেই দুর্দান্ত তারা আসলে ক্রিকেটটা খেলেছে, তাতে করেই কিন্তু আসলে ওই তারা নিজেদের সামর্থ্যের জায়গাটা বুঝিয়ে দিয়েছে। ভারতের এই দলটাতে আপনি যদি বলেন যে তাদের ওই ব্যাটিং এ অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, তাদের হচ্ছে যে আরো ওইখানটাতে শুভমান গিল রয়েছেন, তবে ওই আমার একটা জায়গায় ব্যাটিং এর মনে হয় যে তারা খুব টেস্টেড না, মিডল অর্ডারের ওই জায়গাগুলো খুব বেশি খেলার সুযোগ পানি, খেলার হয় নাই। এখন ওমানের বিপক্ষে ম্যাচটাতে সেটা হয়ে যেতে পারে। স্পেশালি সঞ্জু স্যামসং এর ব্যাটিংটা বা এই লোয়ার মিডল অর্ডারে কোন তিনি কিরকম করেন সেটা একটু দেখা রয়েছে। বোলিংটা তো তারা আসলে স্পিন অ্যাটাক দিয়েই সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মুলাতে এইখানটাতেও খেলছে, এবং ওইখানটাতে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা অসাধারণ বোলিং করছেন। জাসপ্রীত বুমরা তো রয়েছেনই, একজন মাত্র হচ্ছে গিয়ে তারা এই আউট এন্ড আউট প্রেসার নিয়ে খেলছেন, সঙ্গে তারা ওই হার্দিক পান্ডিয়া, শিবম দুবেকে ইউজ করতে পারছেন। সো ভারতের এই দলটাতে আপনি আসলে খুব একটা খুঁত খুঁজে পাবেন না, কোনো একটা দুর্বলতা যা রয়েছে, স্পেশালি যখন আপনি কনসিডার করবেন টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর সঙ্গে। তখন টুর্নামেন্টের শুরুতে যেমন ফেভারিট র্যাঙ্কিং এ ভারতকে আমি 1 নম্বরে রেখেছিলাম, ঠিক তেমনি ভাবে সুপার 4 শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংও ভারতকে 1 নম্বরেই রাখছি। তাহলে সুপার 4 শুরু হওয়ার আগে নট আউট নমানের ফেভারিট র্যাঙ্কিংটা টিকে থাকা 4টা দলের মধ্যে ভারত 1, শ্রীলঙ্কা 2, বাংলাদেশ 3, পাকিস্তান 4। আপনার ফেভারিট র্যাঙ্কিংটা কি এইরকম, নাকি আপনি বাংলাদেশকে আরেকটু এগিয়ে রাখবেন? জানাতে পারেন।